নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে আনন্দ সকাল, আর আনন্দ সকালে পাপিয়ার সঙ্গে রয়েছে আমি সুকর্ণা। সুকর্ণা, দেখো বিশেষ দিন আজ, রথযাত্রা। আর আমরা যদি এটাকে বলি, আজকে আমরা রথচর্চা করব, আলোচনা করব রথযাত্রা নিয়ে, আরো বিশেষ করে জানবো। কারণ রথযাত্রা এমন একটা উৎসব যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে যায়, মিলন উৎসব, রথের রশিতে টান দেওয়া, তার সঙ্গে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ইতিহাস পাপিয়া। একেবারে পরতে পরতে ইতিহাস জড়িয়ে রয়েছে এবং সেই সঙ্গে ঐতিহ্য। পুরীর রথযাত্রার ছবি যেমন আমরা তুলে ধরবো দর্শকদের সামনে, তেমনি মাহেশের রথযাত্রার ছবিও দেখাবো। শোভাযাত্রা করে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের বিগ্রহকে আনা হচ্ছে মন্দিরের বাইরে, আনা হয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন। বলরাম উঠেছেন তালধ্বজে, বলরামের যে রথ তালধ্বজ, সেই রথে উঠেছেন বলরাম। তারপর অনুষ্ঠিত হবে ছেঁড়া পহরা। পাহুন্ডি শুরু হয়ে যায় আগে, তারপর ছেঁড়া পহরা, মানে একেবারেই রথের সামনে ঝাড় দেওয়ার যে অনুষ্ঠান, সেটাকে বলা হয় ছেঁড়া পহরা। এবার এই পুরীর রাজা যিনি এই ঝাড় দিয়ে থাকেন, সেটার কি বৈশিষ্ট্য, কি ইতিহাস রয়েছে সুকর্ণা, সেটাও আমরা জানবো। আর সব থেকে বড় ব্যাপার দেখো, যে এখানে ঈশ্বর তিনি নেমে আসছেন কোথায়? ভক্ত অভক্ত সবার সঙ্গে দেখা করতে একেবারে চলে আসছে। এটাই বুঝি রথযাত্রার বৈশিষ্ট্য। একদম। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব অর্ণবের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পুরী থেকে। আমরা অনেক কথা বলছিলাম অর্ণব, পুরীর এই রথযাত্রার একটা বিশেষ অর্থ রয়েছে এবং এই রথযাত্রায় সারা বিশ্ব থেকে মানুষজন আসেন, যতই ভিড় হোক যাই হোক। আর ওই পহণ্ডি শুরুর আগে বা পরে মন্দিরের দিকে তাকিয়ে কেমন যেন একটা অনুভূতি হয়, যে অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। সেই সঙ্গে এই মুহূর্তের ছবি, এই মুহূর্তের উৎসব দেখাও। অর্ণবের আওয়াজ স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, তবে পাপি আমরা ছবি দেখতে পাচ্ছি। মন্দির একেবারে সেজে উঠেছে, সকালবেলা থেকে বিভিন্ন রীতি নিয়ম সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং পহণ্ডি তা কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হচ্ছিল। এবং পহণ্ডি অর্থাৎ যে শোভাযাত্রার রীতি, যা অনুযায়ী কিন্তু প্রথমে বলরাম, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ দেবকে আনা হয়। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন সুকর্ণা, দীপঙ্কর বসু, গবেষক। তার সঙ্গে আমরা একটু কথা বলি। আমরা এই যে পরতে পরতে ইতিহাসের কথা বলছি, ঐতিহ্যর কথা বলছি, দীপঙ্কর বাবুর কাছ থেকে জেনে নিই। দীপঙ্কর বাবু, প্রথমেই যেটা জানতে চাইবো, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, আমরা এটা একেবারে ছোটবেলা থেকে পড়ে এসেছি। এই যে ধুমধাম, এই যে উৎসব, বিশেষ করে পুরী মানেই, পুরীর রথযাত্রা মানেই নানান ইতিহাস, নানান কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবং আজকেও এই মুহূর্তে দেখছি পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে, পহণ্ডি শুরু হয়ে গেছে। এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, আজকে প্রথম কথা খুব ভালো লাগছে দেখে যে আজকে খুব সকাল সকাল পহণ্ডি শুরু হয়েছে। অনেক সময় এই পহণ্ডি শুরু করতে বেলা হয়ে যায়, তার ফলে জগন্নাথ বেচারা মাসির বাড়ি দিনের বেলা পৌঁছতে পারেন না, তাকে রাস্তার মধ্যে তাকে আটকে পড়তে হয়। মানে সূর্য যদি ডুবে যায় তাহলে আর যেখানে রথ সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো পহণ্ডি যেহেতু সকাল সকাল শুরু হয়েছে, কাজে আজকে আশা করা যায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা নির্দিষ্ট সময় তারা পৌঁছে যাবেন। তো পহণ্ডির একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে, জগন্নাথ দেবকে যারা সিংহাসন থেকে যারা আর কি এই ওপরে নিয়ে যাচ্ছে, রথে চড়াচ্ছে, তারা হচ্ছে শবর। তো এই যে শবর, এটা একটা উপজাতি। এবং বলা হয় যে অরিজিনালি জগন্নাথ ছিলেন শবরদেরই দেবতা, তিনি নীলমাধব রূপে পূজা পেতেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদুম্ন তিনি তার পুরোহিত বিশ্ব বসুকে পাঠিয়ে নীলমাধবের সন্ধান করার চেষ্টা করেন এবং বিশ্ব বসু বলতে হবে একটু বিশ্বাসঘাতকতাই করেছিলেন। শবর রাজার মেয়েকে বিয়ে করে, শবর রাজার মেয়ের সাথে বিশ্ব বসু বিবাহিত ছিলেন। তিনি ব্রাহ্মণ ছিলেন, রাজপুরোহিত ছিলেন, বাড়িতে ব্রাহ্মণ স্ত্রী ছিল। তিনি কিন্তু একটু ব্যাখ্যা করবেন, এই যে পুরীর ছবি আমরা দেখছি এই মুহূর্তে, বলরামকে ওঠানো হয়ে গেছে রথে এবং তারপর এখন কি পর্ব চলছে? এই যে তারা যে নিয়ে যাচ্ছেন, তাকে যে তোলা হচ্ছে, এটা কিন্তু ব্রাহ্মণরা তুলছেন না। এটা যারা তুলছেন তারা হচ্ছেন অন্তর্জাতি শবর, যাদের কথা আমি বলছিলাম।
যে 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 রাজা ইন্দ্রদুম্ন তিনি তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন। বিদ্যাপতি সবর রাজার মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করলেন, এবং যখন উনি জামাই হলেন তখন উনি নীলমাধবকে দেখতে চাইলেন। এবার তো উনি পরিবারের অন্তর্গত হয়েছেন। তো রাজা বললেন ঠিক আছে নিয়েই যাব, কিন্তু চোখ বেঁধে নিয়েই যাব, তুমি দেখতে পাবে না তুমি কোথায় যাচ্ছ। তো বিশ্বপতি কি করলেন, হাতে কিছুটা মুঠো করে সর্ষে নিলেন এবং যেতে যেতে সর্ষে ছড়াতে 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 গেলেন। এবং তারপরে যখন ওই সর্ষে গাছ যখন হলো, উনি এবার বুঝে গেলেন যে এবার ওখানে যাওয়া যাবে। উনি তখন ব্যাক করে গিয়ে রাজাকে জানালেন যে আমি সন্ধান পেয়েছি নীলমাধবের। রাজা এলেন, কিন্তু রাজা যখন এলেন এসে দেখলেন যে নীলমাধব অন্তরিত হয়েছে, নীলমাধবকে দেখা গেল না। এবং দৈববাণী হলো যে রাজা এই যে দেবতা বলছেন, নীলমাধব বলছেন যে আমি এতদিন শবরদের পুজো নিয়েছি, এরপর আমি রাজার পুজো নেব। তো শবর রাজার ন্যাচারালি খুব মন ভেঙে গেল, দুঃখ পেলেন। তো যাই হোক, রাজা তো মন্দির করেছেন, এবার কাঠ ভেসে এলো, কিন্তু সেই কাঠ তোলা যাচ্ছে না, এত ভারী তোলা যাচ্ছে না। একেবারে দীপঙ্কর বাবু, এই কাঠের গল্প সেটাতেও আমরা আসবো, এই কাহিনীও আপনার কাছ থেকে শুনবো। তবে এই মুহূর্তে সরাসরি চলে যাবো আর একবার পুরীতে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তের ছবি। দেখো, এই মুহূর্তে পহন্ডি তো চলছে, এবং সব থেকে যে পহন্ডির জন্য সবাই অপেক্ষা করে রয়েছেন সেটা হচ্ছে জগন্নাথ দেবের পহন্ডি। সেই পহন্ডি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। তোমাকে বলে রাখি যে শ্রীমন্দির থেকে, অর্থাৎ জগন্নাথ যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে জগন্নাথকে যে সিংহদুয়ার রয়েছে সেই অবধিকে নিয়ে আসা হয়, 22টা সিঁড়ি পার করে নিয়ে আসা হয়, সেটাকে বৈশী পৌঁছা বলে। এবং অনেকে বলেন যে এই 22টা সিঁড়ি হচ্ছে বিভিন্ন ধরন রয়েছে, অর্থাৎ যেরকম ভাবে সিটি অফ তেজ মরুত বোম এরকম 5টা ধাপ রয়েছে, এছাড়া আরো 5টা ধাপ রয়েছে, এরকম করে বিভিন্ন ধাপ পেরিয়ে আসতে হয়। মানুষের বিভিন্ন ধরনের পাপস্খলনের এক একটা ধাপ হচ্ছে এগুলো, এরকমও বলা হয়। এবং সেই সমস্ত, অর্থাৎ মানুষ পাপস্খলন হয়ে যায় এই ধাপগুলো পেরিয়ে জগন্নাথের কাছে পৌঁছলে, এবং সেই ধাপগুলো পেরিয়ে জগন্নাথকে নিয়ে আসা হচ্ছে একদম তোমার এই যে রথেতে নিয়ে আসা হচ্ছে, একে বলা হয় বৈশী পৌঁছা। এই 22টা সিঁড়ি পেরিয়ে যে নিয়ে আসা তাকে বৈশী পৌঁছা বলে, এবং এই যে রথে তোলার যে শোভাযাত্রা তাকে পহন্ডি বলে। তোমাকে একটা জিনিস বলে রাখি যে এই যে জগন্নাথের রথযাত্রা কেন হয়, যেরকম ভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছিল রাজা গজপতি দিব্যসিংহদেবের, তিনি যেটা জানাচ্ছেন যে আসলে তার ভক্ত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তাদের ভক্ত দেশে বিদেশে সব জায়গাতে রয়েছে। তারা তো দর্শন করতে পারেন না, সব ভক্তদের এই মন্দিরের মধ্যে প্রাঙ্গণে গিয়ে দর্শনের অধিকার নেই, এবং সেই কারণে কিন্তু বিগ্রহ বা জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা রাস্তায় নেমে আসেন সব ভক্তকে দর্শন দেওয়ার জন্য। তোমাকে একটা জিনিস বলে রাখি যে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার যে রথযাত্রা হবে, সেই রথ যাবে হচ্ছে গুন্ডিচা মন্দির অবধি। গুন্ডিচা আবার হচ্ছেন রাজা ইন্দ্রদুম্ন, যেরকম দীপঙ্কর বাবু বলছিলেন, রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী হচ্ছে গুন্ডিচা দেব। যদিও এই গুন্ডিচা যে মন্দির সেটাকে বলা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্মস্থান বলা হয়, এবং সেই জন্মস্থান মানে অর্থাৎ কর্মস্থান থেকে জন্মস্থান সেই অবধি একটা রথযাত্রা হবে। এবং যে রাজা ইন্দ্রদুম্নের কথা আমরা শুনছিলাম, সেই রাজা ইন্দ্রদুম্ন তিনি কিন্তু একটা অসম্ভব বর চেয়েছিলেন জগন্নাথ দেবের কাছে। যে ইন্দ্রদুম্ন নীলমাধবকে পাওয়ার বাসনা করেছিলেন, সেই ইন্দ্রদুম্ন যখন নীলমাধবকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে পেলেন এবং জগন্নাথের সাথে যখন দর্শন দিলেন, তখন মানুষ কি চায়, আমরা সাধারণ ভাবনা চিন্তায় মানুষের থেকে চাইতে পারি যে বিভিন্ন জিনিস মানুষ চাইতে পারেন, কিন্তু রাজা ইন্দ্রদুম্ন তিনি এত বড় ভক্ত ছিলেন যে তিনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন, নির্বংশ হওয়ার প্রার্থনা করলেন। একটা অদ্ভুত জায়গা যে সেখানে রাজা ইন্দ্রদুম্ন তিনি জগন্নাথ দেবের কাছে নির্বংশ হওয়ার প্রার্থনা করলেন। কেন প্রার্থনা করলেন? তার কারণ এই যে রাজা ইন্দ্রদুম্ন তিনি যে এই মন্দির নির্মাণ করেছিলেন, সেই মন্দিরের ওপর যাতে কেউ তার অধিকার না ফলাতে পারে, রাজার কোনো বংশধর যাতে না বলতে পারে যে এই মন্দির আমার, রাজার কোনো বংশধর যাতে কোনো ভক্তকে এই সেবা থেকে বঞ্চিত না করতে পারেন, তাই রাজা কি বর চাইলেন? রাজা চাইলেন যে তিনি যেন নির্বংশ হন, তার কোনো যেন বংশধর না থাকে, কেউ যেন ঈশ্বরকে তার ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে না পারেন, সেটাই হচ্ছে রাজা ইন্দ্রদুম্ন বর চেয়েছিলেন।
তো স্বাভাবিকভাবে এই যে মানুষের কাছে আসা দেবতাদের এবং তার সঙ্গে সঙ্গে রাজার এই যে চাওয়া, এই অদ্ভুত চাওয়া, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে রয়েছে এখানে। এবং আমরা জানি যে রাজা ইন্দ্রদুম্ন তখন তিনি হচ্ছেন অবন্তীনগর। অবন্তীনগর হচ্ছে মালব্যের রাজধানী, সেখানকার রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। এবং একেবারেই রাজা আবারও আসবো ইন্দ্রদুম্ন তোমার কাছে অর্ণব, আবারও এই কাহিনী শুনবো। একেবারে পরতে পরতে রথযাত্রার কিন্তু জড়িয়ে রয়েছে অনেক কাহিনী, অনেক ইতিহাস। ধন্যবাদ তোমাকে। একদমই, দেখো যে কথা পুরীর কথা আমরা শুনছিলাম, মাহেশের রথযাত্রাও কিন্তু বিখ্যাত এই সঙ্গে সঙ্গে বাংলার। মানে যেখানে বলা হয় নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ ধাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ্রী পাঠ। একেবারে সরাসরি আমরা মাহেশে চলে যাব। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, মাহেশের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখন সেখানে কি চলছে? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় এবং তারপরে যে রত্নবেদী রয়েছে অর্থাৎ মন্দিরের ভিতরে যেখানে তিনি অধিষ্ঠিত থাকেন সেখান থেকে তাকে নিয়ে আসা হয় চাতালে। এবং সেখানে অসংখ্য ভক্ত, তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় জমিয়েছিলেন। অসংখ্য ভক্তরা সকাল থেকে এখানে ভিড় জমিয়েছিলেন। এই মুহূর্তে সেই ভক্তদের পুজো গ্রহণ করছেন জগন্নাথ দেব। এবং যেটা নির্দিষ্ট যে দীর্ঘণ্ট রয়েছে যে ঠিক দুপুর 2টার সময় এই চাতাল থেকেই কিন্তু জগন্নাথ দেবকে তার সঙ্গে বলরাম সুভদ্রা তাদের নিয়ে যাওয়া হবে রথে। অর্থাৎ এই যে মন্দির তার ঠিক বাইরে রাস্তার উপরে সেখানে রথ রাখা এবং সেখানে অধিষ্ঠিত থাকবেন বিকেল 4টে পর্যন্ত। এবং ঠিক বিকেল 4টের সময় দড়িতে টান পড়বে এবং সেইখান থেকে অর্থাৎ এই যে মন্দির মাহেশের, এখান থেকে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ দেব তার সঙ্গে বলরাম সুভদ্রা। এবং সকাল থেকে আমরা দেখেছি যে নানান যে আচার সেগুলো কিন্তু করা হচ্ছে, পুজো অর্চনা চলছে। কিছুক্ষণ আগেই মন্দিরের ভিতরে ভোগ নিবেদন করা হয় এবং দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং তারপরে দরজা খোলার পর কিন্তু ভক্তদের মধ্যে যে একদমই ব্রতদীপ, সত্যি তাই। এবং দেখো, একটা ধ্রুবানন্দ নিমকাঠ পেয়েছিলেন গঙ্গায় ভেসে আসা, সেই নিমকাঠ দিয়েই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয়েছিল। মাহেশের ক্ষেত্রে বলছি, মাহেশ এবং পুরীর রথযাত্রা এবং আরো দেশের অন্যান্য স্থানের রথযাত্রার ছবিও আপনাদের দেখাবো। আহমেদাবাদের রথযাত্রার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলারতি করেছিলেন আজ সকালবেলা। জগন্নাথ দেবের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের দিনটিকে একটি শুভ দিন বলা হয়, যা করা যায় তাতেই পুণ্যার্জন হয়, বিশেষ করে রথের রশিতে টান দিলে। একেবারেই পুরীর রথযাত্রা, দেখো যে কথা আমরা বারবার বলছি, যে উৎসব, যে ইতিহাসের কথা বলছি, সেই রথযাত্রার মাহাত্ম্য নিয়ে পুরীর রাজা গজপতি দিব্যসিংহদেব তিনি কি বলেছেন এই মাহাত্ম্য প্রসঙ্গে দেখুন। जब से जगन्नाथ महाप्रभु का यहाँ पे आविर्भाव हुआ है, यानी ये चतुर्धा विग्रह के रूप में, तब से ये सेवा शुरू हुआ है। और ये परंपरा शुरुआत हुआ है महाराजा इंद्रदुम्न के द्वारा, जो उस वक़्त सर्वोच्च सम्राट थे। उनका राजधानी उड़ीसा नहीं था, मालवा था, और मालवा में अवंती नगरी उनका राजधानी था। वो पुरुषोत्तम क्षेत्र यानी जगन्नाथपुरी आके उनके प्रार्थना, तपस्या, भक्ति से इस रूप में जगन्नाथ, बलभद्र, सुभद्रा और सुदर्शन दारू रूप में प्रकट हुए उनके समय में। ক্যামেরায় জয়ন্ত বেহুরার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পুরী। আমরা আবারও রথচর্চায় আসবো, আলোচনায় আসবো। দীপঙ্কর বাবু, আমরা দেখছিলাম ছবিতে যে বিভিন্ন যে রথ, 3টি রথের কিন্তু 3টে আলাদা রং, 3টে আলাদা ধ্বজা, এর কি কোনো তাৎপর্য রয়েছে? এবং আমি আরেকটা প্রশ্ন যোগ করব, মানে এই রথের রঙের সঙ্গে কিন্তু আমরা খুব পরিচিত, সবুজ, মেরুন, লাল, হলুদ। হ্যাঁ, এই যে 3টি রথ, দেখুন তাৎপর্য যদি বলেন এক একজন এক একভাবে ব্যাখ্যা করবেন। এই 3টি রথের যে রশি, রথের রশিটা ধরা খুব ইম্পর্টেন্ট। যারা রথের রশি ধরবার জন্য দেখুন মানুষ আকুলি বিকুলি করে। তো জগন্নাথের রথের রশির নাম হচ্ছে শঙ্খচূড়। আচ্ছা। আর বলরামের রথের রশি তার নাম হচ্ছে বাসুকী নাগ। আর সুভদ্রার রথের রশির অনেকগুলো নাম আছে, তবে তার মধ্যে স্বর্ণমুটি, মানে আমরা যেটাকে শাঁখা মুটি বলি, খেয়াল করে দেখুন এই রসের 3টে দড়ি, 3টেই কিন্তু 3টে সাপের নামে, শঙ্খচূড়, বাসুকী, শাঁখামুটি। কিন্তু যখন দেবতার স্পর্শ যখন পাচ্ছে
দেবতার রথের রশি যখন হচ্ছে তখন সাপের মধ্যে থেকেও কিন্তু হিংসা চলে যাচ্ছে এবং আমরা নির্ভয়ে স্বচ্ছন্দে তাকে স্পর্শ করছি। তেমনি এর পাশাপাশি যেটা চলে আসে রথের সারথীদের নাম। জগন্নাথের তার আগে সারথী আপনাকে এই রথের রশি স্পর্শ করা নিয়ে জিজ্ঞেস করব, যথেচ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে, এরকম তো বলা হয় আর কি, যার পুনর্জন্ম হবে না যদি রথের রশি একবার স্পর্শ করা হয়। এটা অ্যাকচুয়ালি এটা উপনিষদের কথা। তো রথে কিন্তু এটা তাৎপর্য অন্য, এটা এই নয় যে রথটাকে আমি ছুঁয়ে ফেললাম আর সাথে সাথে আমি মুক্তি পেয়ে গেলাম, তা কিন্তু নয়। এখানে রথ বলতে নিজের রথ, শরীরটাকে রথ মনে করা হয়েছে। আর বামন অঙ্গুষ্ঠ পরিমাণ, তিনি হচ্ছেন জীবাত্মা, শরীরের মধ্যে যিনি আত্মাকে দর্শন করেন। এবং এখানে যে ঘোড়াগুলো আছে এই ঘোড়াগুলোকে, রথের ঘোড়াগুলোকে বলা হয় আমাদের ইন্দ্রিয়, চোখ, আমাদের চোখ, কান, নাক, যা দিয়ে আমরা রং, রস, রূপ আমরা গ্রহণ করি, এরা হচ্ছে ঘোড়া। যেটা আমার শরীরকে দেখবেন, যেটা আমার করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, যে গন্ধ ভালো লাগে, আমরা তো সেদিকেই যাই। তো ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়, কিন্তু এই ইন্দ্রিয়কে সারথি হচ্ছে বুদ্ধি। আর আমার মন হচ্ছে সেই রথের রশি, অর্থাৎ যিনি বুদ্ধির দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারেন। রাস্তা হচ্ছে যে সমস্ত ভোগ্য বিষয়গুলো, এবং করে নিজের মধ্যে আত্মদর্শন করতে পারেন, তিনিই কিন্তু মুক্ত হবেন। না হলে তো এই যে এত লোক, আমরা আসবো আবারও, কারণ এই রথের রশি গল্প ধরে এলো। এটা শেষ হওয়ার নয়, কারণ ইতিহাস তো শেষ হওয়ার নয়। সেই ইতিহাস এবং এই রথচর্চায় আমরা আবারও ফিরে আসবো।